এটাকে মানে বাংলাদেশে এই শাস্তি দিতে বাংলাদেশ সরকারের 100 কোটি পাউন্ড খরচের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসার কোনো দরকার ছিল না, এটাই বলছেন আপনি? না, আমি সেটাও বলছি না। আমি বলছি এই দেশ তাদের নিজস্ব পলিসি আছে, ঠিক আছে? এটা এখন আপনার সুইজারল্যান্ড বলেন, হ্যাঁ, সুইস অ্যাকাউন্ট বলেন কি ইউকে অ্যাকাউন্ট বলেন, যে সুইফট সিস্টেমে থেকে থাকে, SWIFT, অর্থাৎ এই আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে পুরো ব্যাংকিং সিস্টেম যে ট্রানজাকশন হচ্ছে না হচ্ছে, এখন এটা হচ্ছে AI এর যুগ। যাদের ওই অ্যাক্সেস আছে, এটা আপনার হাইয়েস্ট ইন্টেলিজেন্স 5-6, মানে MI5-6 বলেন কি আপনার NCA বলেন বা US বলেন, there's no way you can hide. আগের দিনে যেরকম ছিল আপনার নাম্বারড অ্যাকাউন্ট ছিল, নাম থাকতো না, রাইট? সেই যুগ শেষ। ওকে, সো যাদের অ্যাক্সেস থাকার কথা, যারা এটা রেডারে আছে, they can all see, এবং এটা আয় তু করে পয়সাটা নিয়ে আসা হচ্ছে একটা ফানেলের মতো। Once it is parked here or anywhere else in the world, they will make the deals. এবং এটা ফ্রিজিং হবে, যেটা বললাম অলরেডি দুজনের হয়ে গেছে। বাংলাদেশে যেটা প্রয়োজন সেটা ছিল যে ইউ কাম টু অ্যান এগ্রিমেন্ট, আ লিগাল ফ্রেমওয়ার্ক, সো দ্যাট দেশের টাকা আমরা দেশে আনতে পারি, রাইট? That has not happened. যেটা বললাম, লন্ডন মানে এরই মধ্যে তো যে সালমান এফ রহমানের ছেলেটা ফ্রিজ হয়েছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সি করেছে, তার ভাতিজারটা করেছে, কাজেই এখানে আসলে যারা টাকা আরেকজন মন্ত্রীরও আছে যারা এখানে অনেক বাড়ি ঘর করেছে, হ্যাঁ, সাইফুজ্জামান, তারও, হ্যাঁ, এবং অন্যদেরও ইনভেস্টিগেশন হচ্ছে। সো ওরা প্রথমে আপনার 2-1 বছর আসতে দাও, রাইট? এটা লং টার্ম খেলে, এগুলা গুটি চালাচালি তারা করবে, লং টার্ম খেলে। বাংলাদেশের দরকার ছিল একটা লিগাল ফ্রেমওয়ার্ক, যেটা বললাম ভারতের থেকে এরকম ডায়মন্ড যারা করেছে, ডায়মন্ড ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে এসে ভারত সরকার কত বছর থেকে চেষ্টা করছে। আমরা তো এই উদাহরণগুলো দেখে, প্রেসিডেন্ট গুলো দেখে, উই শুড বি এবল টু ডু ওয়ান স্টেপ বেটার। আমাদের লিগাল ফ্রেমওয়ার্কটা করা দরকার, এবং এখানে যদি এই কম্প্রোমাইজের আর সালিশের একটা ইঙ্গিত থাকে, ব্রিটেন তো সেদিকে যাবে না। এবং আপনি যার সঙ্গে আপনার এরকম সালিশ হবে, সে কি ধরা দেবে? সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমার অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার তানিয়া আমির। ব্যারিস্টার তানিয়া আমির, আমার প্রথম প্রশ্ন, যুক্তরাজ্য সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলতে গেলে তাকে নিয়ে একমাত্র যে শিরোনামটা দেখলাম সেটা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, এবং সেখানে ফিনান্সিয়াল টাইমসের সেই শিরোনামে এবং খবরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেনে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতে যে আগ্রহ সে কথা আছে, এবং তিনি যে ব্রিটিশ সরকারকে মরালি অবলাইজড বলছেন যে বাংলাদেশের পাচার হওয়া টাকা উদ্ধার করে ফেরত পাঠানোর বিষয়ে, সে কথাটাও বলা হয়েছে। তিনি দুদক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে কিন্তু এসেছেন যুক্তরাজ্য সফরে। তো সে কাজে কতটা সফল হবেন, এখন পর্যন্ত কোনো ভালো মিটিংও তিনি করে উঠতে পারেন নাই। ধন্যবাদ নবনীতা। আপনার প্রশ্নের দুটো ভাগ আছে, আমি একটা করে নেব। প্রথম ভাগটি হচ্ছে যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী, তিনি তাকে যে গ্রাহ্য করলেন না বা ওনার সাথে যে মিটিং করলেন না, এটা ভেরি সিরিয়াস। কারণ বাংলাদেশ থেকে যখন উনি আমাদের প্রধান উপদেষ্টা যখন এই সফরে এসেছিলেন, সেখানে বলা হয়েছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে ওনার মিটিং আছে। সো এটা একটা রাষ্ট্রীয় সফর। অথচ এখানে আসার পরে যে কেয়ার স্টারমার ওনাকে গ্রাহ্য করলেন না, বা এয়ারপোর্টেও এই সরকারের পক্ষ থেকে ওনাকে যে কেউ রিসিভ করলেন না, এটা সিরিয়াস এবং এটা লজ্জাজনক। আমরা দেখব প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেদিন মিটিং হয়নি, সেখানে ওনার যে প্রেস অ্যাডভাইজার, তার অফিস থেকে প্রতিনিধি হিসাবে উনি যে বক্তব্য রাখলেন যে কেয়ার স্টারমার ইউকেতে নাই, উনি নাকি কানাডাতে। How can you make that sort of verbal inexactitude?
আনবিলিভেবল, আনথিঙ্কেবল। এটা তো একেবারে একটা বিএস। এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার কোথায় যাবে কোথায় যাবে না, ওনার ওয়ের অ্যাবাউট পৃথিবীর সবাই জানে, আর এই দেশ তো জানি। এবং আপনি এই দেশে বসে, এই দেশের যে রাজধানী সেটার একটা হোটেলে বসে আপনি এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যেরকম মিথ্যাচার করা হলো, সেটা কি এই দেশ সহ্য করবে? এবং আমাদের যে হাইট আমাদের সরকারের, আমাদের পতাকাটা কি উপরে উঠলো নাকি ধাস করে নিচে নেমে গেল? যদিও আমরা যখন এদেশে আছি, থাকি, আমরা কিন্তু ডাকে চলি, আমরা মাথা উঁচু করে চলতে চাই। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যখন এরকম আচরণ হয়, তখন আনফর্চুনেটলি আমাদের পতাকাটা অনেক নিচে নেমে যায়। এটা মোটেও কাম্য না। কারণ উই ওয়াক টল, আইবল টু আইবল আমরা তাদের সাথে কথা বলি, অ্যাজ ইকুয়াল, মরালি, এথিক্যালি অ্যান্ড আদারওয়াইজ। এটা কি করলেন ওনারা? Keir Starmer is supposed to be in Canada during the weekend. উনি ব্রিটেনে আছেন। কি ধরনের কথা এগুলা? এবং এটার সঙ্গে কম্পেয়ার করা যায় আমাদের রাষ্ট্রপতি যখন বঙ্গবন্ধু কোনো নোটিশ ছাড়া ৭১-এ যখন উনি ৮-৯ তারিখে যখন ব্রিটেনে নামলেন, হিথ্রোর কাছে এসে তাকে বলা হলো এদেশের তখন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে হি ইজ অ্যাবাউট টু ল্যান্ড। তারা দৌড়ঝাঁপ দিয়ে হিথ্রোকে তাকে রিসিভ করতে গেছে। তৎকালীন এই দেশের প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করেছে, এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলে দ্য ওয়ার্মথ, আমাদের পতাকা অনেক উপরে। এবং এইখানকার তখন ব্রিটিশ এয়ারওয়েজ অফার করে আনশেডিউলড এদেশের উড়োজাহাজ দিয়ে উনি তখন ভারত হয়ে বাংলাদেশে এসেছিলেন। এটা ছিল বাংলাদেশের গর্ব, বাংলাদেশের জন্মের সাথে সাথে যে ঘটনাটা হলো। আর আজকে একেবারে একটা স্নাপ করা হচ্ছে এইভাবে। দ্বিতীয়ত, আপনার প্রশ্নের যে দ্বিতীয় ভাগটা আছে যে এই দেশের সঙ্গে কোঅপারেশন, সলিডারিটি হবে আমাদের দেশের যে অবৈধ টাকা পাচার হয়েছে বা এখানে যে সম্পত্তি করেছে যারা, তাদেরকে এটা পুনরুদ্ধার করার জন্য, এটা তো ফোর্স করে কখনো করা যায় না। উনি আমাদের প্রধান উপদেষ্টা মরাল অথরিটির কথা বলছেন, মরালিটির কথা বলছেন, কিন্তু যখন ওনার অফিস থেকে এরকম একটা ইমরাল বার্তা যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল টাইমস তো ক্লিয়ারলি আমরা জানতে পেরেছি যে এরকম কোনো অ্যাপয়েন্টমেন্টই পাইনি বর্তমান বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট উইথ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এরকম যে একটা আপনার একেবারে ভার্বাল ইনএক্সাক্টিটিউড, বাংলায় বলতে হলে ডাহা মিথ্যা কথা যেটা বলা হয়েছে, সেখানে আমাদের কি মরাল অথরিটিটা আমাদের কোথায় তাদেরকে সম্পৃক্ত করার জন্য? এবং তাদেরকে সম্পৃক্ত করা হলে এটা তো ব্যক্তি লেভেলে হয় না, এখানে একটা ট্রিটি লাগবে, একটা এগ্রিমেন্ট লাগবে। ব্রিটেনের সঙ্গে সেই এগ্রিমেন্টটা কোথায়? এগ্রিমেন্ট ছাড়া, কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছাড়া মুখে মুখে এই সমস্ত কাজ। এবং এখানে ব্রিটেনের একটা শঙ্কা থাকতেই পারে, তারা কি এটা রিকভারির নামে তারা কি ফার্দার করাপশনের সাথে কি জড়িত হয়ে যাবে? দে হ্যাভ টু বি কেয়ারফুল। একটা লিগাল ফ্রেমওয়ার্ক না থাকলে এটাকে কিভাবে করবে? সো বাংলাদেশের সাথে লিগাল ফ্রেমওয়ার্কটা কোথায়? তার মানে আপনি কি বলতে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার শুধুই মুখে মুখে এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, বা ব্রিটিশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান বলে আসছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে, এবং এই মুখে মুখে কথার ভিত্তিতেই তারাও চলে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে এই দেশে? এটি তো খুব আশ্চর্য লাগছে আমাদের, কারণ ব্রিটিশ ফাইন্যান্সিয়াল টাইমসে ব্রিটিশের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যেরকম কোনো অ্যাপয়েন্টমেন্টই ছিল না। প্রথমে তো অ্যাপয়েন্টমেন্ট থাকবে, তারপর তো এজেন্ডা থাকবে।
যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে, এই এজেন্ডাটা কোথায়? এটা কি বাংলাদেশের মানুষকে একরকম কি দুধ ভাত খাওয়ানো, একরকম কি প্রলেপ দেওয়া হচ্ছে? কারণ অ্যাপয়েন্টমেন্ট হলে তো তারপরে এই এজেন্ডাগুলো থাকবে, যে মিটিং এর কথোপকথনের এজেন্ডাগুলো কি। ওকে, এটা তো একতরফা হয় না, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। এই এগ্রিমেন্ট তো ব্রিটেনের সঙ্গে নাই। 2 নম্বর, ন্যাশনাল এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারা কিন্তু বসে নাই। এই যে বাংলাদেশের পক্ষ থেকে একটা টার্নিশ করা হলো যে ব্রিটেনের একটা কোনো মরাল অথরিটি নাই, বা তারা একটা মরালি বাংলাদেশকে হেল্প করছে না। ইজ দ্যাট ট্রু? অলরেডি তো আমরা দেখছি ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যেটা হচ্ছে সিরিয়াস ক্রাইম এবং আপনার মানি লন্ডারিং নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে অলরেডি, রাইট? অলরেডি কিন্তু জব্দ হয়েছে অ্যাটলিস্ট 2 জনের সম্পত্তি, এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। সো ব্রিটেন অ্যাকশন নিচ্ছে না, এটা আমাদের সরকার কিভাবে বলে? কোয়েশ্চেন ইজ, এই টাকাটা তারা দেশে ফেরত দিতে পারবে কিনা? এটা তো ব্রিটেনে আছে, রাইট? নাও এখানে একটা মজার কথা নবনীতা, আমার জানা মতে সিটি অফ লন্ডন, ইটস আ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব টাকা পয়সা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হচ্ছে লন্ডন, সিটি অফ লন্ডনে, এখানেই আদান প্রদান হয়। এটা পৃথিবীর কেন্দ্রবিন্দু। যেহেতু আমরা জানি পৃথিবীতে মানি লন্ডারিং হয়, তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে কি এটা কি ওয়াশিং হচ্ছে কি হচ্ছে না? দিস ইজ আ কোয়েশ্চেন। তো টাকা পয়সা তো এখানেই আসে মূলত, তাই না? অন্য পৃথিবীর অন্য জায়গায়ও থাকে, বাট এখান দিয়ে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরা তো 200 বছর ধরে কলোনি করেছিল না, শাসন করেছে, রুল করেছে। এরা খুবই শ্রুড। এদের সঙ্গে হ্যান্ডেল করতে হলে শিয়ানে শিয়ানে হ্যান্ডেল করতে হবে, যেটা আমি প্রথমেই বললাম, একটা লিগাল ফ্রেমওয়ার্ক লাগবে, দ্যাট ইজ অ্যাবসেন্ট। এবং গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, উনি আরেকটা খবর কাগজে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে এখানে ওনারা মিলমিশ করে ফেলবে, কম্প্রোমাইজ করে ফেলবে, রাইট? নাও এটা আপনি কি শুনলেন? যারা মানি লন্ডারিং করেছে তাদের সঙ্গে ওনারা কম্প্রোমাইজ করবে, এবং লিগাল আপনার লয়ারদের জন্য, এটা কি এদেশে সাদা লয়াররা নাকি বাংলাদেশি লয়ারও আছে, আই ডোন্ট নো, তাদের জন্য আমি দেখলাম কি $10 কোটি না কত ডলার নাকি আলাদা করে রাখছেন, $100 million বা পাউন্ড ফর লয়ার্স, এবং লয়ার্সকে দিয়ে ওনারা এটা মিলমিশ করে ফেলবেন, সালিশ করবেন, রাইট? আপনি হাসছেন নবনীতা, দিস ইজ এক্সট্রিমলি সিরিয়াস। সেই জন্যই প্রশ্নটা আসছে যে ব্রিটিশ গভর্নমেন্ট এখানে তো আমাদের যেহেতু একটা অভিজ্ঞতা খুব ভালো নয়, উই স্মেল আ র্যাট আ মাইল অ্যাওয়ে। তো এখানে মিলমিশের নামে এখানে কি ফার্দার কারাপশন হবে কিনা? এবং যারা হাসিনা সরকারকে বিভিন্ন বিজনেস হাউসগুলা যারা ফাইন্যান্স করতো বা আপনার টাকা দিত, ডোনেশন দিত, আমরা শুনতে পাচ্ছি ইন দ্য গ্রেভ ভাইন, এটা সত্যি মিথ্যা আমরা মোটেও জানি না, যে নতুন যে দল হয়েছে তাদেরকেও তারা পয়সা করে দিচ্ছে, রাইট? সো সেটার প্রেক্ষিতে কি এই আপনার সালিশ হয়ে যাবে, মিলমিশ হয়ে যাবে? আরো প্রশ্ন, মিলমিশটা কে করবে? এই কম্প্রোমাইজ এগ্রিমেন্ট কে সই করবে? এটা কি ব্রিটিশ সরকার সই করবে? নেভার। এই কম্প্রোমাইজ করতে হলেও তো আপনার একটা লিগাল প্রসিডিং ড্রপ করতে হবে। লিগাল প্রসিডিং ড্রপ করে সেখানে যদি কোনো সোলেনামা হয়, সেটা কোর্ট ভিত্তিক সিল ছাপ্পর দিয়ে সেই সোলেনামাটা তখন প্রতীয়মান, দৃশ্যমান, একটা ট্রান্সপারেন্ট প্রসেস হবে। আপনি তলে তলে বিহাইন্ড পিপলস ব্যাক আপনি কম্প্রোমাইজ করবেন, সেখানে লয়ারের কস্ট হচ্ছে আপনার 100 মিলিয়ন পাউন্ডস বা স্টার্লিং। এখানে সই কি করবে? এই যে কম্প্রোমাইজটা করবে, যারা মানি লন্ডারিং করেছে তাদের পক্ষে তারা সই করলো বুঝলাম, আর সরকারের পক্ষে কে সই করবে?
যে সই করবে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা তার প্রতিনিধি যদি হন, whether through lawyers or otherwise, তাদের ম্যান্ডেট কোথায়? Who has given them a mandate? না, আর আপা মানে তারা বলবেন যে এই টাকাটা আমরা বাংলাদেশ থেকে পাচার করে এনেছি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তাদের সই হয়ে যাবে আর ব্রিটিশ সরকার তাদেরকে দেবেন এই টাকাটা ফেরত নিয়ে যেতে দেশে। আমি যে হাসছিলাম, মানে এইসব ছেলে ভুলানো তত্ত্ব আসলে কি করে এত গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষেরা আমাদেরকে বোঝাচ্ছেন, এবং এসব বোঝাতে তারা আবার সফর সঙ্গী হয়ে লন্ডন চলে আসছেন, এখানে এসে আবার এসব গল্প বলছেন। মানে এগুলো কিভাবে, মানে ব্রিটিশ সরকার তাদেরকে বস্তায় করে টাকা নিয়ে যেতে দেবেন? নবনীতা, আমি ব্রিটিশ সরকারের বিষয়টা একটু পরে আসি। প্রথমে উনি বলছেন কম্প্রোমাইজের কথাটা, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন হচ্ছে কম্প্রোমাইজ সইটা কে দেবে, কে কার পক্ষে সই করবে, রাইট? সো বাংলাদেশ ব্যাংকের বা সরকারের যিনি প্রতিনিধি, সেটা লয়ার আর আদারওয়াইজ যেই হোক না কেন, যে সেই সইটা করবে, এটা কি বাইন্ডিং? এটা তো বাইন্ডিং নেই, এটা তো কোনো কোর্টের প্রেক্ষিতে তো এটা হচ্ছে না, রাইট? সো এখানে আপনার এটা রিকভারির একটা কস্ট দেখানো হচ্ছে। কিকব্যাক থাকবে কি থাকবে না, যারা এই প্রসেসের সঙ্গে থাকবে আমরা সেটা জানি না। সো উইদাউট এনি কোর্ট প্রসেস ওনারা যে কম্প্রোমাইজ করছেন, প্রথম প্রশ্ন হচ্ছে ইজ ইট ওয়ার্থ দ্য পিস অফ পেপার ইট ইজ রিটেন অন, অর ইজ ইট আ টয়লেট পেপার? কারণ এই কম্প্রোমাইজটা ভিত্তি কি, ইজ ইট বাইন্ডিং? এটা তো কখনো বাইন্ডিং হতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে যিনি সই করছেন ওনার তো এটা সই করার ম্যান্ডেট নাই। হয়তো বা থাকতো যদি ওনারা এটা একটা কেস করতেন, কেস করার প্রেক্ষিতে যদি এটা স্থলেনামা স্বরূপ হতো, যদিও এটা আদালত অ্যাপ্রুভ করে, তখন একটা অথরিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমরা শুনেছি, ওনারা গল্প শিফট করতে পারেন, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যেটা আমরা জেনেছি বা শুনেছি, যেটা গভর্নর ইন্টারভিউ দিয়েছেন, উনি বলেছেন যে এটা কম্প্রোমাইজ করবেন এবং এটার জন্য বাজেট হচ্ছে 100 মিলিয়ন, রাইট? উনি কিন্তু বলেননি যে কোর্টের মাধ্যমে কাজটা হবে। সো নেক্সট গভর্নর বা নেক্সট গভর্নমেন্ট এটা যদি ছিঁড়ে ফেলে দেয়, এটা তো ম্যান্ডেট নাই। এটা তো আমরা তো জমিদারতন্ত্রে বাস করছি না যে বর্তমান গভর্নর বা বর্তমান সরকারের ইচ্ছা হলো তারা কম্প্রোমাইজ করলেন। লিগাল ফ্রেমওয়ার্ক তো নাই। একইভাবে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে যে একটা কোলাবোরেশন করবে, দিস নো লিগাল ফ্রেমওয়ার্ক। আমরা যদি ব্রিটিশ গভর্নমেন্টকে শাসাই যে তোমাদের মরাল অব্লিগেশন আছে আমাদের সঙ্গে কোঅপারেশন করা, ফর গডস সেক, মরালিটির ভিত্তিতে আমরা কোথায়? যে পরিচয় আমরা দিলাম, যে যেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, আমরা বলছি যে বাংলাদেশ থেকে আমরা এসছি এখানে সরকারি ভিজিটে, তাহলে কি এই পুরো ভিজিটটা সরকারি ভিজিট ছিল না? ট্যাক্স পেয়ার কি এটাকে ফান্ড করলো? এটা কি একটা প্রাইভেট ভিজিট? এবং রাজের সাথে আমরা কথা বলছি এখন, এই দেশে অলমোস্ট 4টা বাজে, আজকে ওনার অ্যাওয়ার্ড নেওয়ার কথা। অ্যাওয়ার্ডটাও তো ওনাকে ব্যক্তিগত একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা তো সরকার প্রধান হিসেবে অ্যাওয়ার্ড না। অ্যাওয়ার্ড দিলেও তো এটা একটা পার্সোনাল ট্রিপ। সরকার তো সরকার যদি একটা মিটিং হতো তাহলে এটা রাষ্ট্রীয় ট্রিপ। আমরা কিন্তু অ্যাওয়ার্ডের এখনো পর্যন্ত কোনো আমরা এখনো নিউজ পাইনি এদেশে। এখন এটা ব্রিটিশ সংবাদ মাধ্যমে আসবার মতো গুরুত্বপূর্ণ হয়তো নিউজটা নাও, কারণ আসলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে তন্ন তন্ন করে খুঁজেও এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের খবর পাওয়া প্রায় মুশকিল। আপা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে তো বড় বিচার শুরু হয়েছে। এটা বলার আগে আরেকটা কথা, ভারতের এই যে আপনার কিংফিশার, আপনি জানেন এখানে, হ্যাঁ, কিংফিশার এয়ারলাইন ছিল, বেভারেজ আছে, হ্যাঁ, কিংফিশার কিন্তু তারা কিন্তু এখন এদেশে এসেছে, তাই না? ওখানে মানি লন্ডারিং এর অভিযোগ আছে ভারতের অনেক দিন ধরে কেস হচ্ছে, রাইট? এটা কিন্তু ভারত এখনো ফেরত যায়নি। তারপর মনে করেন মেহেদি চোকসি, তারপরে নীরব মোদি, এরা আপনার গুজরাটের ডায়মন্ড ব্যবসায়ী, তাদেরও মানি লন্ডারিং করে এদেশে এসেছে, এটা ক্লেম করছে ভারত সরকার। তারা কিন্তু এখনো সাকসেসফুল হয়নি। তো আমাদের এরকম প্রেসিডেন্ট কি আছে? আমি যেটা বলছিলাম, এই দেশে যেটা তারা করার সম্ভাবনা বেশি, এটা তারা এখানে কেস করবে,
তার মানে যারা টাকা পয়সা সরিয়েছে বাংলাদেশে তাদের কিন্তু খুব স্বস্তি হওয়ার সম্ভাবনা খুব নাই। কারণ এই দেশের সরকার কেস করবে। অলরেডি যেটা বললাম, এনসি এর মাধ্যমে কিন্তু অলরেডি দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপ ইন দিস কান্ট্রি। আপনি যখন টাকা পয়সা আনবেন, বিভিন্ন ব্যাংকাররা যারা আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে, আপনি ফোন দিবেন, প্রথম রিংই তারা ইয়েস স্যার, নো স্যার, 3 bags full স্যার, এরকম করে তারা আপনাকে খুব খুশরে খুশরে টাকাটা আনবে। এখানে আনার পরে তারা কিছুদিন পরে বলবে আমাদের দেশে তো আইন আছে, রুল অফ ল আছে, 2 বছর থাক, টাকাটা ইনভেস্ট করুক, দে আর অল ওয়াচিং। তারপরে জিজ্ঞেস করবে এটা কি ট্যাক্স পেইড, এটার সোর্সটা কি। তারপরে এই দেশে কেস হবে, দে উইল ফ্রিজ, তারা জব তো ঠিকই করবে এবং এই দেশের ওয়েলফেয়ারে সেটা খাটাবে। সো যে ইয়েস আমি মানি লন্ডারিং করেছি, আমার এগেনস্টে কোনো অ্যাকশন নিও না, ইট ইজ এন এভিডেন্স। সে এভিডেন্স নিয়ে ব্রিটিশ সরকার কি তাদের জুরিসডিকশনে অ্যাকশন নেবে না? What are we talking about? বাংলাদেশে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, সেটাও তো আমরা কাউকে নিতে দেখি না। ব্যারিস্টার তানিয়া আমির, আমি এখন একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতেই চাই। মানে এটাও বাংলাদেশ প্রসঙ্গেই আলাপ করছিলাম, কিন্তু বাংলাদেশে বিচার শুরু হয়েছে, বড় বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার। শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক, এই সহ এরকম মানে এই 3 জনকেই মূলত আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে। বিচারটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো। মানে এরপর তো এই বিচারের স্বচ্ছতা নিয়ে আসলে আর কোনো প্রশ্ন কি তোলা যায়? আমরা এটাকে স্বাগত জানাই যে এটা টেলিভিশনে প্রচার হচ্ছে। সেটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কোর্টরুমের ভিতরে। কোর্টরুম কিন্তু সবসময় একটা পাবলিক, এটা কিন্তু ইন ক্যামেরা ট্রায়াল হচ্ছে না, ইট ইজ পাবলিক। বা যেহেতু আমরা এখন টেকনোলজির যুগে বাস করছি, এটাকে সত্যিকার অর্থে যদি পাবলিক হয় সেভাবে টেলিভিশন, সেটা আমরা স্বাগত জানি। ইটস নাথিং নিউ ইন দ্য সেন্স দ্যাট কোর্ট প্রসিডিংস ইজ অলওয়েজ আ পাবলিক হিয়ারিং, এটা কোনো আপনার গোপন হিয়ারিং না। সো ইট ওয়াজ অলওয়েজ পাবলিক। এখন জাস্ট আমরা টেকনোলজি ইউজ করছি। স্বচ্ছতার সংজ্ঞা কিন্তু সেখানে সীমাবদ্ধ না। স্বচ্ছতার সংজ্ঞা যেটা হচ্ছে, আপনার পুলিশের থেকে কিন্তু এখন প্রশ্ন এসেছে যে পুলিশকে যে বিচার করা হচ্ছে, পুলিশকে যে দায়ভার দেয়া হচ্ছে, অলরেডি কিন্তু আমরা দেখছি যে আপনার অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান চলছে, সেখান থেকে কিন্তু 7.62 বোর এবং স্নাইপার উদ্ধার করা হচ্ছে। এই আপনার শিবির বা এনসিপিতে যারা এখন আছে তাদের 2টো অভিযানের কথা আমি ব্যক্তিগত জানি, আরো হচ্ছে একটা নড়াইলে, একটা কুমিল্লাতে, যেখান থেকে পাওয়া গিয়েছে। এবং যে কথাটা আপনার প্রোগ্রামে আমরাও বলেছি, আপনি নিজেও এই কথাটা বলেন আপনার অন্যান্য প্রোগ্রামে, যেটা আমি ফলো করি, and you're doing wonderful, নবনীতা, congratulations to you, I appreciate it, যেটা আপনার মুখ থেকেও এসেছে এবং আপনার যারা অতিথি আছে তারাও বলেছেন যে এই অভিযান তো হচ্ছে না এবং একটা ইন্ডেমনিটি আছে যেটা কোনো লিগাল বা মরাল বা এথিক্যাল বেসিস নাই, যে বিচার করা হবে না পুলিশকে যারা হত্যা করেছে 5ই অগস্টের পর থেকে। দ্যাট ইজ আনথিঙ্কেবল। এটা কোনো বৈধ আইন এটা হতে পারে না। এবং এটা কোনো আপনার, এটাকে দেখানো হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ আ পার্লামেন্টের আইন অথবা একটা অর্ডিনেন্স। ইট ইজ নিদার অ্যান অর্ডিনেন্স নর আ অ্যাক্ট অফ পার্লামেন্ট। এটা একটা এক্সিকিউটিভ অর্ডার বা ডাইরেক্টিভ। হ্যাঁ, এই ডাইরেক্টিভ ক্যানট হ্যাভ দ্য ফোর্স অফ ল, এবং এটাকে আইন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশকে কিন্তু এটা তদন্ত করতে দেওয়া হচ্ছে না। সো পুলিশ মারা গেছে, পুলিশ তদন্ত করবে না, তাদের একটা রেপুটেশন নাই, তাদের একটা নৈতিক একটা মর্যাদা নাই। সেখানে তো পুলিশকে খাটো করা হচ্ছে। কয়েকজন অফিসার পুলিশের ভালো না হতে পারে, সেই জন্য কি আপনি পুরো দেশের একটা পুলিশ বাহিনীকে এভাবে খাটো তো করতে পারেন না। সো এইখানে তাহলে একটা থার্ড ফোর্স তো ছিল। পুলিশ কি স্নাইপার ব্যবহার করেছে? এই স্নাইপার ব্যবহার করতে হলে যেটা বললাম যে দূর থেকে তাক করতে হয়, এইম করতে হয়। এবং আমরা অলরেডি দেখছি, শুনছি যে আবু সাইদকে তো রাবার বুলেট মারা হয়েছিল। রাবার বুলেট কি সে কি মারা গিয়েছে? রাবার বুলেটে তো মারা যায়নি। তাহলে হোয়াট কজড হিজ ডেথ? হ্যাঁ, কিন্তু মুগ্ধকে খুব ক্লোজ রেঞ্জ থেকে মারা হয়েছে এই স্নাইপার দিয়ে। এই স্নাইপারটার কে মারলো?
এবং আমরা দেখছি অনেকেই স্বীকারোক্তি দিচ্ছেন, তাদের কথায় কথায় বেরিয়ে গেছে যে তারা বলছে আমরা পুলিশ হত্যা করেছি এবং তৃতীয় কোনো গোষ্ঠী ছিল কিনা। এই তদন্ত তো হচ্ছে না বাংলাদেশে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার সাথে যেটা সম্পৃক্ত, এটাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ করেছে এবং আমাদের সকলের বিরুদ্ধে খুনের আসামি আমরা মামলা দেয়া হয়েছে যে উই কমিটেড দিস ক্রাইমস। আপনি বিচার করবেন না, ঢালাও ভাবে আপনি সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন 10 months। আমি তো শোকজ দিয়েছি সরকারকে হাইকোর্ট থেকে, যেরকম স্পুরিয়াস মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হবে না? সরকার তো এটা জবাব দেয়নি। আমাদের বিরুদ্ধে কেন খুনের মামলা হবে? আমরা কি ছাত্রদেরকে মেরেছি? হোয়াট ননসেন্স, হোয়াট রাবিশ ইজ দিস? এবং যারা আসল অপরাধী তাদেরকে স্ক্রিন করা হচ্ছে এই ইন্ডেমনিটি দিয়ে। আমরা বিচার দেখতে চাই। আজকে যে এতগুলো ছাত্র মারা গেছে, কারা মেরেছে, অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন আমরা দেখতে চাই। এবং এগুলোর এফআইআর এজেহারে কোনো স্পেসিফিক অ্যালোকেশন নাই। এটাও প্রহসন হচ্ছে জনগণের সাথে, আমাদের সকলের সাথে। আপনারা টেলিভিশনে বসে আপনাদের যারা এই রূপারা আছে তারা কি খুন করেছে? আমরা খুন করেছি? হোয়াট রাবিশ ইজ দিস? যে এতজন আপনার 200-র উপরে সাংবাদিক, 250-র উপরে আইনজীবীরা, তাদেরকে কেস দেওয়া হয়েছে। পান্না ভাই আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট, উনি তো আওয়ামী লীগও করেন না। সো তাদের বিরুদ্ধে আইনজীবীরা আগাম জামিন নিতে গেল, তাদেরকে আবার আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিল। এবং এই যে রূপাদের কথাই বলছেন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ সাংবাদিকরা আটক মাসের পর মাস, 10 মাসের বেশি হলো। অপ্রাপ্তবয়স্ক মেয়ে আছে, ওদের অপ্রাপ্তবয়স্ক মেয়ে আছে। তো আমি মানে জামিন পাওয়া তো আসলে অধিকার, তো আদালত আসলে সুরক্ষা দিতে পারছে না কেন? আদালত তো কাউকে দফায় সুরক্ষা দিতে পারছে না। আবার দেখুন, মামলার শুনানিতে হাজির করা মানেই সাবেক এমপি, সঙ্গীত শিল্পী মমতাজ থেকে আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এখনো এই সাম্প্রতিক সময়েও তারা আবারও লাঞ্ছনার শিকার হলে। আমি বোধহয় লাস্ট পার্সন যে জামিন নিতে সক্ষম হয়েছি এবং শোকজ দিয়েছি একটা রিট করে সরকারের বিরুদ্ধে। তারপর থেকে হাইকোর্ট কেন দিচ্ছে সেটা আমারও প্রশ্ন। এখন আমরা দেখলাম কিছু পোলাপান আপনার সোকল মব, আমি মনে করি না এরা মব, কারণ এদিকে নেতৃত্ব দিচ্ছে সরকারের যারা উপদেষ্টা আছে তারাই, এবং তারা এখন একটা দলও করেছে। এবং সেই দলটা আবার ডক্টর ইউনূস বলছে ওনাকে তারাই নাকি ক্ষমতায় বসিয়েছে। তো তাহলে উনি কি অনুগত এই দলটির কাছে? এবং এই মবকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা দেখলাম কি করলো, তারা আদালতে গিয়ে 12 জন আইনজীবীকে তারা অপদস্থ অপমান করে সুপ্রিম কোর্টে মতো জায়গায় আইনজীবীদের গায়ে হাত তুলল। এবং প্রধান বিচারপতি এসে কিন্তু আপনার এই যে সুপ্রিম জুডিশিয়াল এই যে তাদেরকে রিমুভ করার যে প্রক্রিয়া, এটা কিন্তু তার উইকেন্ডের পরেই ওটা উনি চালু করলেন। দে কুডন্ট ওয়েট। একটা তো এটা একটা তো দৃশ্যমান একটা রেসপেক্ট, একটা মর্যাদা থাকবে অ্যাপেলেট ডিভিশন বলেন, হাইকোর্ট বলেন, আমাদের সুপ্রিম কোর্টের। সেখানে গিয়ে তারা মারধর করছে আইনজীবীদেরকে, জজ থেকে টেনে হেঁচড়ে নামাচ্ছে এসরাজ থেকে। এবং তারাই যাকে নিয়োগ দিয়েছেন চিফ জাস্টিস, তার উপরেও তাদের রেসপেক্ট নাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো উনি পুনরুদ্ধার করলেন। ইউ শুড হ্যাভ লেফট ইট টু হিম। সো যখন এইভাবে জজদের উপরে, আমরা নিম্ন আদালতের কথা আমরা যে শুনিনি তা না, শুনেছি, কিন্তু হাইকোর্টে এরকম অবস্থা। এবং তার আগে যেই অ্যাপেলেট ডিভিশনে যে বিচারক ছিল তাদেরকেও তারা যেভাবে আপনার হাইকোর্টে যারা আপনার উপদেষ্টা আছে তাদের সঙ্গে তারা টেলিফোনে কথা বলছে, আমরা শুনছি, স্পেশালি আইন উপদেষ্টার সঙ্গে। এবং তারা বলছে তাদের উস্কানিতে, তাদের প্রহসনে এই অ্যাপেলেট ডিভিশনকেও তারা পদত্যাগে বাধ্য করেছেন। এবং পদত্যাগ পত্রে লেখা আছে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড। এখানে দলিলপত্র আছে, সেগুলা রাখার এবং সেগুলোকে আপনার সুরক্ষা করার
কারণে প্রধান বিচারপতি থেকে তৎকালীন অন্যান্য বিচারপতিরা পদত্যাগ দিতে বাধ্য হলেন। সো দিস ইজ দ্য ব্যাকড্রপ। এবং আইনজীবীরা তাদের কাজ করতে পারছে না। আমার রিট পিটিশনে তো আমি এখানে লিখিত বলেছি যে আমাদের উপর এরকম মিথ্যা বানোয়ার ভ্রান্ত মামলা দেয়া হয়েছে, সো দ্যাট আমাদের থেকে যারা আরো আপনার হতভাগা আছেন বা যারা আমাদের থেকেও অসহায় আছেন তাদের পাশে যাতে আমরা না দাঁড়াতে পারি, সেই কারণে এরকম ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে। এবং আমার যারা কো অ্যাকিউজ আছে সবাইকে কিন্তু বেশিরভাগই কিন্তু তারা অ্যারেস্টেড। এবং আমার যারা কো অ্যাকিউজ ছিল ওই কেসে, কিছু সাংবাদিকের নাম বলেন আপনি, অ্যালং উইথ শাহরিয়ার কবির, আমি তাদেরকে বলেছি আসুন আমার সাথে, আমি এটা চ্যালেঞ্জ করব, এটা চ্যালেঞ্জ না করে আমি যাব না। ওনারা বললেন সরকার 3টা প্রজ্ঞাপন জারি করেছে, যেরকম বানোয়াট ভ্রান্ত মামলা যেগুলো আছে সেখানে অ্যারেস্ট করা হবে না। ইন গুড ফেথ দে রিলাইড আপন দ্য গভর্নমেন্ট। আর আমি তখন বলেছিলাম যে দেখেন, আমি এখানে সরকারি কৃপা দাক্ষিণ্য অনুদান চাচ্ছি না। ফ্যাক্ট ইজ দেয়ার ইজ আ কেস and I'm going to challenge it. ওনারা অ্যারেস্ট আমাকে করুক কি না করুক সেটা তো প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হচ্ছে কেন মামলা কেন দিয়ে এরকম মিথ্যা মামলা। এবং আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, অ্যাটর্নি জেনারেল অনেক অসহায় বোধ করেছেন, উনি বলছেন আমাদের করার কিছু নাই। আমি বললাম আমি যদি আপনার জায়গায় অ্যাটর্নি জেনারেল হতাম এবং এরকম ভ্রান্ত বানোয়াট মামলা হতো তাহলে আমি এত অসহায় বোধ করতাম না। আসেন আমার সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করি। এবং যিনি মামলার বাদী তিনি সাংবাদিকদেরকে অলরেডি বলেছেন, ইট ইজ রেকর্ডেড, যে উনি তো আমাদের পক্ষের লোক, মানবাধিকারের পক্ষের লোক, ওনাকে তো আমরা চিনি, কিন্তু এই মামলার সঙ্গে তো ওনাকে আমরা কখনো, আমি তো নাম দেইনি। তাহলে এটা কোত্থেকে আসলো? এই মামলার আমাদের নাম, আমার নাম কোত্থেকে আসলো? সো এটা তো থানায় এগুলা রেকর্ড করা হয়েছে। এবং আমাকে অ্যাটর্নি জেনারেল যেটা বলার চেষ্টা করলেন যে এটা তো কমপ্লেনেন্ট দিয়েছে, কমপ্লেন্টের উপরে তো আমাদের হাত নাই, অথচ কমপ্লেনেন্ট প্রকৃতপক্ষে আমাদের নাম দেননি। সো এই যে একটা ডিসক্রিপেন্সি, হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং, হোয়াট দ্য অ্যাটর্নি জেনারেল ইজ ডুইং, ইনভেস্টিগেশন এজেন্সি কি করছে? আজকে 10 মাস হয়ে যাচ্ছে তারা কোনো রিপোর্ট দিচ্ছে না, পুলিশ রিপোর্ট দিচ্ছে না, এটা ঝুলিয়ে রাখছে। ছাত্রদের এগেনস্টে এই খুনের মামলা হয়েছে, আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এদের বিচার হোক, আমিও চাই যারা আসল খুন করেছে। কিন্তু এটা কি এই বর্তমান সরকারের আমলে এই প্রত্যেকটা মামলা কি নষ্ট করে দেওয়া হলো? 300 জন 400 জন নেইমড অ্যাকিউজড, কোন স্পেসিফিক অ্যালিগেশন নাই, আর আননেমড অজ্ঞাতনামা আরো 500-600 জন দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা মামলা এই সরকারের আমলে বিসমিল্লাতে এটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমি এটা অ্যাজ এ লয়ার, আপনি লিখে নেন, আমি বলছি এগুলোর একটাও বিচার হবে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সেকেন্ড, যেটা যে পুলিশ হত্যা যারা করলো 5ই আগস্টের পরে তাদেরও বিচার হচ্ছে না, হবে না এই সরকারের আমলে, বিকজ এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে। অর্থাৎ ছাত্রদেরও যে খুন হয়েছে সেটারও বিচার হচ্ছে না, পুলিশ থেকে শুরু করে যেটা হত্যা করা হয়েছে সেটারও ইন্ডেমনিটি বিচার হচ্ছে না। আর ছাত্রদের এই খুনটাকে প্রহসন হচ্ছে আমাদের মতো লোকজনকে আসামি করে রেখে। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এবং শোকজের, আমার যেটা শোকজ দিয়েছি, গভর্নমেন্ট কেন এটা উত্তর দিচ্ছে না? এবং আমার যেটা বেল পেয়েছে আমি জানি ওটা অ্যাপিলেট ডিভিশনে আছে, অ্যাটর্নি জেনারেল সেটা অফিস থেকে সেটাকে ফাইল করা হয়েছে, যদিও আমি তার সঙ্গে এটা নিয়ে কথা বলেছি আমার বেল ক্যান্সেল করার জন্য, এবং আমার সঙ্গে অন্য যারা বেল পেয়েছে। অথচ অ্যাটর্নি জেনারেল নিজেই বলছেন আমি জানি আপা এটা মিথ্যা মামলা, আমার তো এখানে করার কিছু নাই, কারণ আপনি জানেন একটা কগনাইজেবল একটা অফেন্স হলে পুলিশকে যা বলছে সেটা তো পুলিশ নিতে হবে। অথচ যিনি কমপ্লেনেন্ট তিনি আমাদের নাম নেননি। মানে এটা তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিকেরা রীতিমতো ফোন করেছেন বাদীকে, মানে যে পরিবারে কেউ নিহত হয়েছেন সে পরিবারের যে সদস্য মামলা করেছেন, মামলা করে ধরুন জানতে চেয়েছেন যে আপনি আমার নাম জানলেনই কি করে, বা আমার নামটা দিলেনই কিভাবে, এবং সকল বাদীরা বলেছেন যে তারা আসলে তাদের কোনো আইডিয়াই নাই, এই তালিকা তাদেরকে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হচ্ছে রীতিমতো মামলা দায়ের করতে। তারাও প্রশ্ন তুলছেন যে এভাবে তো বিচার পাওয়া যাবে না। কিন্তু আদালত তো আসলে একটা অন্য কাজেও বিজি, অন্য কাজে যেটাতে ব্যস্ত, সেটা হচ্ছে আগে যেসব মামলা তারা হয়ে গেছে, এমনকি আপিল আদালতে আমরা যদি জামায়াত নেতা এটিএম আজহারের কথাই বলি, যে আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধীর মামলায় এমনকি আপিল আদালত থেকেও তার ফাঁসি বহাল রাখা হয়েছিল। এখন সেই মামলা রিভিউ করে বর্তমান প্রধান বিচারপতি
তার বেঞ্চ থেকে বলছেন যে আগে ন্যায় বিচার হয়নি এবং তাকে বেকসুর খালাস দিয়েছেন। আগেও কিন্তু আবার তখনকার প্রধান বিচারপতি এই বিচার করেছিলেন। তো এই যে মামলার পুনর্বিচার করা এবং পুনর্বিচার করে আগের মামলা ন্যায় বিচার হয়নি, এখন ন্যায় বিচার দেওয়া, মানে এটাও তো আদালতকে ব্যস্ত রেখেছে। আপনার এখানে অনেকগুলো প্রশ্ন, যেগুলো আমরা যেভাবে প্রফেশন শুরু করেছি, আমাদের সিনিয়র থেকে যেটা শিখেছি, সেপারেশন অফ পাওয়ার, এক্সিকিউটিভ, হেড অফ দ্য এক্সিকিউটিভ কখনো হেড অফ দ্য জুডিশিয়ারির সঙ্গে একভাবে বসেন না, তার বাসায় কখনো যান না। সেই প্রেসিডেন্টও কিন্তু আমরা আজহারের যেই পরে যে খালাস দেওয়া হলো তার আগের দিন হেড অফ দ্য এক্সিকিউটিভ, হেড অফ দ্য জুডিশিয়ারি কিন্তু একসঙ্গে মিটিং করেছেন, রাইট? It is unprecedented because justice cannot be done only, it has to be seen to be done. এটা প্রতীয়মান, দৃশ্যমান হতে হবে, রাইট? At best প্রেসিডেন্টের বাসায় প্রেসিডেন্ট দাওয়াত দিতে পারে প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা বা প্রাইম মিনিস্টারকে, সেখানে ওনারা চা খেতে যেতে পারেন প্রেসিডেন্টের বাসায় বা প্রেসিডেন্টের বাসভবনে বা প্রেসিডেন্টের দফতরে, কারণ ওনার দফতর বাসা একই জায়গায়। কিন্তু সরাসরি মিটিং করার কোনো আমাদের এরকম আমরা we are not used to. শেখ হাসিনাকে অনেক সময় তৎকালীন প্রধানমন্ত্রীকে বারের থেকে দাওয়াত দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, হ্যাঁ, সেটাও তখনও আনপ্রেসিডেন্টেড ছিল। সো এবং এই প্র্যাকটিসগুলা কখনোই শুভ না, এগুলা প্রত্যাহার করা প্রয়োজন। আমি আরো বলবো, লেট মি বি অ্যাবসলিউটলি ফেয়ার, বিগত সরকারের আমলে যে রুল অফ লটা যে খুব বেশি ছিল সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বা ইভেন বারের ইলেকশন গুলোতে, আমরা সেটা দেখিনি, রাইট? সো এখানে আপনার জাজদের উপরে মাজদার হোসেনের মামলা, সেই মামলায় আমার সিনিয়র করেছেন, কত বছর থেকে সেটা আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করেছি। গত সরকারের আমলে কিন্তু সেটা আমরা বাস্তবায়ন পূর্ণাঙ্গভাবে করতে পারিনি। সো এই যে এক একটা স্তম্ভ, আমাদের তিনটা রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড দ্য লেজিসলেচার, এগুলোকে শক্তিশালী করা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু এক্সিকিউটিভ অর্গান অফ দ্য রিপাবলিককে সাপোর্ট করে। কিন্তু আমরা এটা শর্ট টার্মে, যখন যারা এক্সিকিউটিভ ক্ষমতায় বসে থাকে তারা হয়তো এটা বোঝেন না, বা তারা হয়তো তাদের নাকের ডগার বেশি তারা দেখতে পান না। এটা তো সুদূর প্রসারী হতে হবে, একটা স্টেটসম্যান যিনি, তাকে দেখতে হবে আগামী 50 বছর, 100 বছর, এবং রাষ্ট্র স্টেট বিল্ডিং এর কথা চিন্তা করতে হবে। যদি আমি জাস্ট ক্ষমতায় আসার জন্য আগামী ইলেকশনের কথা চিন্তা করি, এবং আগামী ইলেকশনও যদি আপনার ভোটবিহীন ইলেকশন হয় বা হয় না, সেটাকে কি আলটিমেটলি কি কোনো বিশেষ দল কি সেটা বেনিফিট নিতে পারছে? কারণ আপনার একটা দলকেও যখন আমরা দেখব, একটা কাঠামো একটা দলের, যখন আপনার সত্যিকার অর্থে ইলেকশন হবে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে, দলীয় যেই একটা কাঠামো সেটা অনেক শক্তিশালী হবে। কিন্তু এখানে যদি আমলারা ইলেকশন করে দেয়, তাহলে তো রাজনীতিটাই তো ক্যাজুয়ালিটি হয়ে গেল। রাজনীতিটা কোথায়? আমার দেশের রাজনীতি কোথায়? কিন্তু তো আমি কোথাও কোনো রাজনীতি দেখছি না। সো আমাদের করছে কিনা সেটাও তো একটা প্রশ্ন, মানে আপনিও বোধহয় সেটাই বলতে চাইলেন। এখন আমার যারা লার্নেড ফ্রেন্ডস এবং কলিগসদের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, নবনীতা, তারা আমাকে যেটা বলছে এটা খুবই দুঃখজনক। তারা তো আদালতে অ্যাপিয়ার করতে পারছে না ঠিক মতো, তারা প্রপার বেঞ্চ পাচ্ছে না, এবং নিম্ন আদালতে আইনজীবীদের গায়ে আপনার টমেটো আর ডিম মারা হচ্ছে। এটা কি আইনজীবীদের কাম্য কখনো? যেটা আমার মামলায় আমি বলেছি যে আমরা যাতে আমাদের থেকেও যারা অসহায় তাদের পাশে যাতে না দাঁড়াতে পারি, সেই জন্য আমাদেরকে ভ্রান্ত মামলা দেওয়া হচ্ছে এবং ফতোয়া দেওয়া হচ্ছে চিটাগংয়ে, ফর এক্সাম্পল, চিন্ময় দাস প্রভুর বিরুদ্ধে, হ্যাঁ, যে কেউ তার পক্ষে দাঁড়াবে না। বিভিন্ন বারগুলাকে আইনজীবীদের উপর এরকম হুঙ্কার দেয়া হচ্ছে, এই কতিপয় কচি কাচার পোলাপানরা, যে তাদের দেখে নেব আমরা আইনজীবীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং আমাদের দেশ থেকে একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছে, অন্যায় আবদার করবে,
আর সেই আবদারটাই সরকার বাস্তবায়ন করবে, রুল অফ ল না? এবং একইভাবে এই সরকার বলেছিল যে একটা ইনক্লুসিভ ইলেকশন এই সরকার করবে, তাই না? আপনার মনে আছে? ওকে, যেটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম, আমরাও চাই। এবং বৃহত্তর দুটো দলই চাচ্ছিল একটা ইনক্লুসিভ ইলেকশন। তারপরে এই আবদার করতে এই সোকল যেই নতুন দল হয়েছে, যেটা এখনো নিবন্ধন পায়নি, যাদের প্রতিনিধি এই সরকারের ভিতরেই আছে, এবং ডক্টর ইউনূস মনে করছেন তারা হচ্ছে তাকে নিয়োগ দিয়েছে। উনি ভুলে যাচ্ছেন যে উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন উনি দেশের সকলকে প্রতিনিধিত্ব করছেন, কতিপয় পোলাপানদের না। কিন্তু চ্যাথাম হাউসে কিন্তু তুলেছিল, চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী তো ইন্টারভিউ করছিলেন, তিনি ডক্টর ইউনূসকে বলেছেন যে আপনি তো একটা অংশকে কোনো মতামত রাখার সুযোগ দিচ্ছেন না আওয়ামী লীগের প্রসঙ্গ বলেই, এবং তার ঐকমত্যের ফর্মুলাকে রীতিমতো আপনি শুনেছেন কিনা, মানে অথরিটেরিয়ান স্টেপ বলছেন, মানে একটা কর্তৃত্ববাদী ফর্মুলাও বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে আওয়ামী লীগ তো কোনো সরি বলে নাই, রিমোর্স দেখায় নাই, এবং নিরাপত্তার খাতিরে, দেশ এবং জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে তাকে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখতেই হয়েছে। আপনার যে কোনো একটা রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ, তাদের জবাবদিহি করতে হবে জনগণের সাথে। ডক্টর ইউনূসের কাছে তো ওনারা সরি বা নতজন হবেন না। সো সেই সুযোগটা তো যখন তারা ইলেকশন করবে, জনগণ যদি তাদেরকে প্রত্যাহার করে করবে যে তারা ভুল করেছে, অন্যায় করেছে, তারা সরি বলেনি, তারা রিফর্ম করে নাই, আজকে 10 মাসে কোনো রিফর্ম হয়নি, কোনো আমরা লীগের কোনো কাঠামো দেখছি না। কেউ কেউ যারা বলছেন, নট দ্যাট এটা আমার কথা, আমি বলছি না, তারা বলতে চাচ্ছে পচামাল যারা ছিল আওয়ামী লীগের তাদের কি এখনো সামনে নিয়ে আসা হচ্ছে, কোনো আমরা আপনার স্বচ্ছ আমরা যারা গ্রহণযোগ্য সেরকম আমরা দেখছি না। তো সেটা জনগণের কাছে জবাবদিহি করবে একটা রাজনৈতিক দল। জনগণ যদি তাদেরকে প্রত্যাহার করে, খালাস, আমরা এই দলকে দেখতে চাই না। দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। ডক্টর ইউনূসের কাছে বা এই গভর্নমেন্টের কাছে তো তাদের সরি বলার বিষয় না। এবং এই সরকার তো, ইন্টারিম সরকার তো বলতে পারে না যে তোমরা আগে সরি চাও তারপরে তোমরা আসবে। এটা হচ্ছে পোলাপানদের কথা। সেটাকে আমাদের প্রধান উপদেষ্টা এবং ওনার ক্যাবিনেট আনডিউ ক্রিডেন্স দিচ্ছে কিনা, যেটার কোনো ক্রিডেন্স নেই। ওকে, সেটা হচ্ছে মূল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি চ্যাটাম হাউসে আরেকটা কথা বলেছে, again with utmost respect to him, উনি একজন রেসপেক্টেবল ব্যক্তি, রাইট? হি ইজ এ নোবেল লরিয়েট। ওনার কথাগুলো কিন্তু আমরা সবাই খুব মন দিয়ে শুনি। উনি আরেকটা কথা বলেছেন এখানে, আটমোস্ট রেসপেক্ট, এটা আমি বলবো। উনি বলেছেন আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। নবনীতা, this is very serious. Is this true? বর্তমান সরকার ইনভোক করেছে 18 ধারা, সেকশন 18 and আপনার অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট, সন্ত্রাস দমন আইনের 18 ধারা। 18 ধারা কি বলছে? দল নিষিদ্ধ। দিস ইজ দ্য মাদার ল। দ্যাট হ্যাজ বিন ইনভোকড। ওইটা ইনভোক করে তারা একটা আদেশ দিয়েছেন। তো আদেশে যে শব্দই থাকুক না কেন, ইট ইজ আন্ডার দ্যাট ল। এবং সেকশন 18 হচ্ছে একটা দল নিষিদ্ধ, ব্যান্ড। দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এগুলা মনে করেন, ইজ ইট ট্রুথফুল? আমার বলতে কষ্ট হচ্ছে, বিকজ আফটার অল হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ। হি ইজ দ্য হাইয়েস্ট এক্সিকিউটিভ officer of Bangladesh, the chief advisor, who is representing my country. And under the law, section 18, which talks about nishidho, banning of a party, যেটা ইনভোক করে ব্যান করা হয়েছে, চ্যাটাম হাউসে কেন এই কথাটা বলা হবে যে না, তাদেরকে তো ব্যান করা হয়নি, সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়েছে?
they have not been banned. বাংলাদেশে একমাত্র আইন আছে যে আইনের মাধ্যমে একটা দলকে নিষিদ্ধ করা যায়, আর আইসিটিতে ওনারা অ্যামেন্ড করেছেন। অ্যামেন্ড করে একটা দল যদি এই আপনার মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা করে থাকে, তাহলে সেই দলকে বিচার করে শাস্তি দেওয়া যেতে পারে, তাদেরকে নিষিদ্ধ করা। দ্যাট ইজ ইয়েট টু বি সিন অ্যান্ড ডান, রাইট? কিন্তু যেখানে সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ডিসক্রেশন দেওয়া হয়েছে, যে সরকার যদি মনে করে যে কোনো একটা রাজনৈতিক সত্তা বা অরাজনৈতিকও হতে পারে যারা সন্ত্রাস করছে, এবং বাংলায় যখন আমরা সন্ত্রাস বলি, পাড়ার বখাটে ছেলেকে আমরা সন্ত্রাসী বলি। নো, ইট ইজ নট দ্যাট সন্ত্রাস, ইট ইজ টেরোরিজম। টেরোরিজমের সংজ্ঞা কি? টেরোরিজমের সংজ্ঞা হচ্ছে যে সরকারি কোনো পলিসি পরিবর্তন করা বাই কোয়ারশন, ইউজ অফ ফোর্স, মার্ডার, তৃতীয় কোনো জনগোষ্ঠীর উপরে, to change and shift the government policy. ইন্টারন্যাশনাল টেরোরিজম বলেন, যখন টেরোরিজম হয় ওটাকে কখন হচ্ছে? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, যারা টেরোরিজম করছে, তাদের সঙ্গে কোনো বিবাদ আছে তা কিন্তু না। দ্য গভর্নমেন্ট ইন অথরিটি, গভর্নমেন্ট যার উপরে পাওয়ার আছে, এই সরকারের পলিসি পরিবর্তন করার জন্য সেই দেশের জনগণের উপরে যারা ইনোসেন্ট, যাদের সঙ্গে যে সন্ত্রাসী বা টেররিস্ট অর্গানাইজেশন, তাদের কোনো বিবাদই নাই, এই ইনোসেন্ট মানুষকে আপনার মুক্তিপণ বলেন, খুন বলেন, রেপ বলেন, নানা ধরনের এই ইনোসেন্ট থার্ড পার্টির উপরে নির্যাতন করা হয় ইন অর্ডার টু শিফট দ্য গভর্নমেন্ট পলিসি। এখন আসেন, যেই পার্টি ক্ষমতায় আছে তারা কিভাবে টেরোরিজম করে? তাদের তো সরকারি পলিসি চেঞ্জ করার জন্য, তাদের তো টেরোরিজম করার প্রয়োজন নাই। তারা অনেক কিছু করতে পারে। ইউ ক্যান অ্যাকিউজ আওয়ামী লীগ অফ মেনি মেনি অফেন্সেস, বাট নট টেরোরিজম। They're the party in power. So সরকারি পলিসি চেঞ্জ করার জন্য যদি না হয়ে থাকে, so what? It's not my problem, it is our problem. But at the same time সেটা পলিসি তো আমরা নিচ্ছি না। আমরা আমাদের যে মালিক পক্ষর যে দলিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, আমাদের সংবিধান, সেটা নিয়ে আমরা আছি এবং সরকারকে জবাব দিতে হবে। এবং আপনার প্রশ্নটা ইজ ভেরি ইন্টারেস্টিং। যখন আমি মামলাটা করি, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল, উনি এরকম গোজামিল কথা বলেছিলেন আদালতে, এবং জামাতের পক্ষের আইনজীবী, ইলেকশন কমিশনের আইনজীবী একই সুরে গান গেয়েছেন। হাইকোর্টে তাকে আপনার স্ট্রিকচার দেওয়া হয়েছে যে আপনার কি ওকালতনামা আমরা রাখা যাবে, কারণ আপনি তো ব্লোয়িং হট এন্ড কোল্ড অন বোথ সাইডস। আপনি তো ইলেকশন কমিশনের পক্ষে আইনজীবী। ইলেকশন কমিশন নিজে বলছে যে তাদের গঠনতন্ত্র অসামঞ্জস্য, এই গঠনতন্ত্র নেওয়া যাবে না। তো আপনি প্রভিশনাল রেজিস্ট্রেশন কিভাবে দিচ্ছেন? এখানে আরো কথা, আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বলছে যাতে এই জামাতের মামলায় আমি অ্যাপিয়ার করতে না পারি, সেই জন্যই মূলত আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমি তো কোনো বেনিফিশিয়ারি ছিলাম না বিগত সরকারের আমলে। বরঞ্চ আমরা যখন রিট পিটিশন করি, প্রতিদিন যখন আদালতে দাঁড়াই, আমার মামলা হয় সরকারের বিরুদ্ধে। রিট পিটিশন মানেই তাই। এবং এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে যে মামলাগুলো হয়েছিলেন, যেখানে আমার সিনিয়র অ্যামিকাস কুরি ছিলেন, ওরা তো সুপ্রিম জুডিশিয়ালের পক্ষে বলেছেন যে সুপ্রিম কোর্ট যাতে সাবসার্ভিয়েন্ট না হয় আন্ডার দ্য এক্সিকিউটিভ। আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির কথা বলেছি। সো এটা খুবই দুঃখজনক, যে সরকারি আসুক না কেন আমাদেরকে কেউ পছন্দ করে না, আপনাকেও হয়তো করবে না, একই কারণে। বিকজ আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর পক্ষে আমরা কথা বলছি, এবং যেটা বলছি সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সেগুলা, তাদের যদি ফোরসাইট থাকে, স্টেটসম্যানশিপ থাকে, প্রজ্ঞা থাকে, তারা বুঝবে
যেটা তাদের পক্ষেই কথা বলা হচ্ছে, এটা তাদের ভালোর জন্য কথা বলা হচ্ছে। সো আমাদের আনফর্চুনেটলি দেশের কালচার কি, যে দুঃসংবাদ নিয়ে আসবে তাকে শুট করো। So someone who is bearing the bad news, মানে রাজা আপনার এখানে সিকিউরিটি রেখেছে, গার্ড রেখেছে সীমান্তে যে আপনার এই কাসেলের উপরে দাঁড়িয়ে, দুর্গের উপরে দাঁড়িয়ে সে দেখতে পাচ্ছে শত্রু আসছে। সে যখন উইথ গুড ফেইথ রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই শত্রু চলে আসছে, একটা অ্যাকশন নেওয়া দরকার। কি বললি? এত বড় সাহস? শুলে ওঠা ওকে। এই তো অবস্থা। শেষ করি আপা এই আজকের আলোচনা, কিন্তু শেষে এই প্রশ্নটা করতেই চাই যে এই ইউনূস সরকারের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি এখনো হয়নি আমরা যখন কথা বলছি। কিন্তু বিএনপি তো এরই মধ্যে বলেছে যে সরকারের ভেতরে ছাত্র উপদেষ্টারা থাকলে আসলে নির্বাচনের সময় এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে না। আবার এই সরকারের সাংবিধানিক ভিত্তি নেই, সেই নিয়ে আপনার সঙ্গেই আলোচনা হয়েছে। তো এই অবস্থায় এই সরকার কি নির্বাচনটা করতে পারবে? ইউনূস সরকার বলছেন যে তারা এপ্রিলে করবেন, কিন্তু এটা সম্ভব কিনা? একটা নির্বাচনের আগেও নাকি জাতীয় সরকার হতে পারে, এমনও আলোচনা আছে। দেখেন, জাতীয় সরকার বলে তো আমাদের আইনে কিছু নাই। ওকে, সো একটা ইলেকশনের পরে একটা দলের যদি আপনার মেজরিটি না থাকে সরকার গঠন করার, তখন তারা অন্য দলের সহায়তা নিয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট করতে পারে। ওকে, আমরা দেখেছি যে জোট হয়েছে, 4 দলীয় জোট, 14 দলীয় জোট, তারা একসঙ্গে ইলেকশন করেছে একটা প্রতীকে, যদিও তাদের প্রতীক আলাদা ছিল। হ্যাঁ, তখন কিন্তু এটাকে জাতীয় সরকার বলা যাবে না, কারণ প্রতীক ছিল একটা, যে প্রতীকে পাশ করেছে সেই প্রতীক সরকার গঠন করেছে। সো এই জাতীয় সরকার বলে তো মানে এখানে সব দলে এসে সরকার গঠন করবে, এটা তো গণতন্ত্রের বাহিরে। হ্যাঁ, সো আপনার যেই সমস্ত দলের একটাও সিট হয়তো পাবে না বা 2-1টা সিট পেতে পারে জাতীয় সরকারের নামে, তারা কি 100 সিট পেয়ে যাচ্ছে মিলেমিশে? এনসিপির 25%, জামাতের 75%, আর ছোটখাটো আর যে দলগুলো আছে তাদেরকে আরো যদি 25টা সিট দেওয়া হয়, আর বিএনপির 200 সিট, এই তো কাঠামো যেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখছি একটা জাতীয় সরকারের। কিন্তু এটা তো কোনো ইলেকশন হলো না। দেখেন, এটা আবার আমরা কি মাথাটা আমাদের উল্টে গেছে। দ্য ইস্যু ইজ জনগণের ভোটের অধিকার। সরকার কি করলে তো জিনিস না, জনগণ ভোট দেবে, কারণ আমরা হচ্ছি মালিক পক্ষ। আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করব আমাদের প্রতিনিধির মাধ্যমে। দ্যাট ইজ দ্য ইস্যু। আপনি সরকার খেলছেন, মানে জুরিসপ্রুডেন্সটা তো বুঝতে হবে যেটা কোত্থেকে আসছে। তো আমাদের যে ভোটের অধিকার, জনগণকে মালিক পক্ষকে আপনি ডিপ্রাইভ করবেন, তারা ভোট দেবে না, তারা তাদের আত্মনিয়ন্ত্রণ করবে না, এটা তো একটা আনইলেক্টেড সরকার। এবং এটা আত্মনিয়ন্ত্রণ করার জন্য এই যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা অলরেডি হাইকোর্ট ফিরিয়ে দিয়েছে এবং এটা এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং, এবং অ্যাপিলেট ডিভিশন থেকে এটা শুনানি করা খুবই দরকার। আমি কারণ বুঝতে পারছি না, এটা 8ই মেতে ছিল এটা শুনানি হওয়ার, এটা কেন পিছানো হচ্ছে? ওয়াই? ইট ইজ আ ভাইটাল কেস, এটা অ্যাপিলেট ডিভিশনের শুনানি করে এটা নিষ্পত্তি করতে হবে। এটা কেন বারবার পিছানো হচ্ছে? এবং অন্তর্বর্তীকালের সরকার এত ওনারা নিজেদের উপরে বার্ডেন নিচ্ছে উইথ সো মেনি ইস্যুস, ওনারা তো একেবারে আপনার ভারে চাপে তো একেবারে ওনারা পড়ে যাচ্ছেন। এত দায়িত্ব তো ওনাদের নেওয়ার দরকার নেই। আমরা আশা করব দে উইল বি সাকসেসফুল, এবং ওনাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কেয়ারটেকার আবার ফেরত আসে, তাদেরকে তারা এখন ক্ষমতা হস্তান্তর করে দিক। কারণ দেখেন, অলরেডি বিএনপি একটা মেজর রাজনৈতিক দল, তারা কেয়ারটেকারের মাধ্যমে ইলেকশন হবে এই কথা তারা বলে ফেলেছে। আই এম নট সিইং তারা এটাকে পিছু পা হবে। তাদের শীর্ষ যেই নেতৃত্ব আছে, 1জন না 2জন 3জন এটা বলে ফেলেছেন। কারণ তারা কারণটা কি দেখাচ্ছে, যে এনসিপি প্রতিনিধি এই সরকারের ভিতরে আছেন, এবং এনসিপি বা এই ছাত্ররা নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূসকে, সেটা তিনি চ্যাটাম হাউসেও বলেছেন, একাধিকবার বলেছেন। তাহলে উনি অনুগত,
এবং সেই জন্যই তারা যে অন্যায় আবদারগুলো করছে এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ঘেরাও করো, অন্যায় আবদার করো, পরীক্ষা ছাড়া পাশ করব থেকে শুরু করে মানুষকে ছাঁটাই করো, অথবা একটা মেজর দলকে ব্যান করো, এবং যারা তাকে উনি মনে করছেন ওনার মাইন্ডসেটে যে ওরা হচ্ছে নিয়োগ দিয়েছে, এটা সাংবিধানিকভাবে ইনকারেক্ট। কারণ একজন যখন প্রধান উপদেষ্টা হচ্ছেন, উনি শুধু কোন একটা বিশেষ দলকে প্রতিনিধিত্ব করছেন না, উনি দলীয় না, উনি প্রতিনিধিত্ব করছেন পুরো দেশবাসীকে। সো ওয়াই শুড হি টেক ইনস্ট্রাকশনস এবং যার কোনো যুক্তি নাই এই পোলাপানদের থেকে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট রুল অফ ল ক্ষুণ্ণ হচ্ছে। সো আপনার মানুষের উপরে অত্যাচার, মানুষের উপরে অ্যাসল্ট, এবং আমরা দেখছি একেবারে অভদ্র আপনার রিগ্রেস হয়ে গেছে। একটা বাঙালিদেরকে আমাদের একটা পরিচিত ছিল যে আমরা খুব একটা সভ্যতা, আমাদের আদি কৃষ্টি সভ্যতা কালচার আছে, কিন্তু যেটা প্রতিদিন রাস্তায় দেখছি যে একটা ঘেরাও করো, ঘেরাও করে অন্যায় আবদার করো, এবং থ্রেট অফ ভায়োলেন্স অ্যান্ড ফোর্স অ্যান্ড কোয়ার্শন আমরা থ্রেট দিচ্ছি, অথবা আপনার রাস্তায় জিনিসটা দিচ্ছি। এটা তো আপনার যারা আপনার অপরাধী, যারা আপনার আইনের শাসনে বিশ্বাস করে না, এটা তাদের মূল্যক মনে হচ্ছে। এবং দ্য গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় গিভিং ইন টু দিস, এবং এমন অবস্থা হয়ে গেছে গভর্নমেন্ট নিজেই এখন কিভাবে কি করবে হিমশিম খাচ্ছে। এটা তো রুল অফ ল হলো না। সো এবং আমাদের সংস্কৃতি বলেন বা মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাস বলেন, সেগুলো সব ভাঙচুর করে দেওয়া হচ্ছে। এবং এই সরকার যখন জেলের থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেবে, চিহ্নিত অপরাধীদেরকে ছেড়ে দেবে, তাহলে রাস্তায় তো এগুলোই হবে। এটা তো আইনের শাসন না, এটা তো কোনো বৈধ সরকার ছেড়ে দিতে পারে না। এবং কাঠখড় পুড়িয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা এদেরকে ধরেছিল, পাকড়াও করেছিল, এখন তাদের এগেনস্টে মামলা হবে, আর সন্ত্রাসীরা এখন বাইরে। তাহলে এই পোলাপানদের সাথে ডক্টর ইউনূস কি স্বার্থ কার দেখছেন ওনার সরকার? সন্ত্রাসীদের আর অপরাধীদের আর রেপিস্টদেরকে? অ্যান্ড লাস্টলি বাট নট লিস্ট, আরো দুটো গ্রুপের কথা বলা, মাইনরিটি গ্রুপ এবং নারী। সন্ত্রাসীরা যারা আপনার ধর্মীয় উগ্রবাদীরা ভয় পায় এই দুটো গ্রুপকে, কারণ যে দেশে সভ্যতা আছে, নারীর অধিকার নিশ্চিত, সেখানে ধর্মীয় উগ্রবাদ কখনো আসতে পারে না। অ্যান্ড অবভিয়াসলি তারা আপনার হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সুফিবাদ বলেন, তাদেরকে তারা সহ্য করবে না। এখানে যে এদের উপরে যে অ্যাটাক গুলা হলো, আমি আমাদের প্রধান উপদেষ্টা কি কোনো এই যে 8 বছরের মেয়েদের উপরে রেপ হলো, উনি কি তাদের পাশে দাঁড়িয়েছেন, হসপিটালে দেখতে গিয়েছেন? ওনার যে সাইলেন্স, এটা আমাকে খুব পীড়া দিচ্ছে। দিস সাইলেন্স ইজ সো লাউড। এবং চ্যাটাম হাউসে এই প্রশ্নটা হয়েছিল, উনি এড়িয়ে গিয়েছেন। এবং ওনারই যে একটা গ্রুপ উনি করে দিয়েছেন যে নারী বিষয়ক যে রিফর্ম, সেই রিফর্মের যিনি নেতৃত্ব দিয়েছেন এবং এই রিফর্ম গ্রুপে যারা ছিলেন, তাদের উপরে অকথ্য ভাষায় যেভাবে তাদের উপরে এই পোলাপানরা, যাদের প্রতিনিধিত্ব মনে হচ্ছেন ইউনূস সরকার করছেন, তারা যখন তাদের উপরে চড়াও হলো, তাদের পাশে কেন ডক্টর ইউনূস দাঁড়ালেন না? এটা তো ওনারই একটা রিফর্ম গ্রুপ, এবং সেই রিফর্মের যার প্রপোজাল এসছে সেগুলি নিয়ে কেন ডক্টর ইউনূস আলাপ আলোচনা করছেন না কোনো দলদের সাথে? ঐকমত্য কমিশনেও আসলে নারী সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না। আমার মনে হয় এই প্রশ্নগুলো রেখে আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই নারী সংস্কার কমিশনের রিপোর্টটি নিয়ে যত গালিগালাজ হলো, যত প্রতিরোধ আমরা রাজপথে দেখলাম, সংস্কার কমিশনের সেই বিষয়টি নিয়ে আর সরকার কোথায়? এই কমিশন তো ডক্টর ইউনূসের হাতে তৈরি হয়েছে, এবং আলী রিয়াজ যিনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন, মম
তাহলে কি এই রিফর্ম গুলো কি একটা প্রহসন? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিফর্ম। আপনি গণতন্ত্রে যাবেন, 50% যারা এদেশের ভোটার তাদের নিয়ে রিফর্ম হচ্ছে না, তাহলে তো বাকি রিফর্ম তো ঘোড়ার ডিম রিফর্ম, অ্যাবসলিউটলি ঘোড়ার ডিম। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, এই হতাশার জায়গাটাতে শেষ করতে চাই। ব্যারিস্টার তানিয়া আমির, অসংখ্য নবনীতা, জাস্ট একটু শেষ করার আগে, এটা হতাশা বা ক্ষোভ না, এটা জবাবদিহিতা। ওকে, একদম। আমাদের এখানে কোনো হতাশা নাই, কারো উপরে কোনো ক্ষোভ নেই, ব্যক্তিগত আক্রোশ ক্ষোভের সেটাকে বিসর্জন দিয়ে কিন্তু কথাগুলো বলছি না, রাইট? এটা কিন্তু এদেশের নাগরিকদের কথা, নারী সমাজের কথা, এবং যারা আপনার সচেতন পুরুষ তাদের কথা। আমার মনে হয় এটা উগ্রবাদী যারা তারা ব্যতীত এই দেশের সকল মানুষের কথা, এবং এটা তো ডক্টর ইউনূসেরও কথা, এবং এটা তো তার উপদেষ্টা মণ্ডলীরও কথা, কারণ এই কমিটি তারা তৈরি করেছে। সো এখন তারা কেন সিনসিয়ার না? এই কমিটির রিপোর্টটা নিয়ে why they are not sincere? বিকজ তাকে তো ওই পরীক্ষা দিয়ে আসতে হবে যে yes, they are sincere about the reform. এবং সেই জায়গাটাতেই আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রোগ্রাম যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, যে কিয়ার স্টারমার এই দেশে নাই, ওনারা ওপেন করে দিলেন। এখানে ইটস এ সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট ইন্টিগ্রিটি অ্যান্ড সিনসিরিটি of the current government. That is that question. Okay, so আমি আশা করব কালকে যে মিটিংটা হওয়ার কথা, আমাদের আরেকটা যে বৃহত্তর দল তাদের সাথে, যার আপনার তারেক জিয়া উনি লন্ডনে আছেন, ডক্টর ইউনূস লন্ডনে আছেন, এবং এই প্রশ্নগুলা বিএনপি থেকেও আসবে বলে এই আশা রেখে, কারণ এগুলো আমাদের কারোরই ক্ষোভের কথা না, বা কাউকে খাটো করার জন্য এই কথাগুলো মোটেও বলছি না, সবার উপরে যথেষ্ট রেসপেক্ট রেখে কথাগুলো বলছি, কারণ এটা হচ্ছে আমার দেশ সবচেয়ে আগে, তারপরে দল, তারপরে দলীয় নেতা নেত্রী, তারপরে ব্যক্তি, রাইট? সো এই জায়গাটায় আমাদেরকে সকলকে থাকতে হবে। এটা আমার দেশের স্বার্থে কথাগুলো বলছি। যেমনটি প্রশ্নগুলো আপনিও তুলেন নবনীতা, এবং আমি মনে করি আপনি যখন এই প্রশ্নগুলো তুলেন কোনো ক্ষোভ বা হতাশার থেকে তুলেন না, আপনি দেশকে ভালোবাসেন বলেই তোলেন, এবং ভালোবাসা তো একটা ইমোশনাল জায়গা। সেটা ছাড়াও আমরা যদি একটা রাষ্ট্রীয় কাঠামোর কথা চিন্তা করি, ইন দ্য লিগ অফ ফ্যামিলি অফ নেশন, আমরা একটা স্বীকৃত জাতিসংঘের আরেকটা আমরা স্বীকৃত একটা রাষ্ট্র, আমাদেরকে তো ইকুয়াল ভাবে চলতে হবে সবার সাথে, সবার থেকে আমাদের সেই রেসপেক্টটাও নিতে হবে। আমরা যদি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মেরুদণ্ড সোজা রেখে, আমাদের পতাকা যদি নিচে নামানো না হয়, এবং আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন, আমাদের প্রত্যাশা তারা যাতে they can fly our flag very high and we will cheer them. আমরা তাদেরকে চেয়ার করতে চাচ্ছি, we want to cheer them. এটা বলে শেষ করি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ।